নমস্কার, নতুন বছরের প্রথম দিনে আমার বাংলায় আপনাদের জানাই স্বাগত। আবারও নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে একদম সরাসরি জেলার বিভিন্ন সমস্যা, বেআইনি অবৈধ কাজ সব তুলে ধরবো এবং প্রশাসনের একাংশের গাফিলতি, উদাসীনতা চোখে আঙুল দিয়ে দেখাবো। আর আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, যে নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন মামলা চলছে, সেই বিভিন্ন মামলার তথ্যে উঠে আসছে ভয়াবহ চাঞ্চল্যকর খবর। ওএমআর শিট কেজি দরে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণব হাজরার কাছ থেকে। অর্ণব, বিস্তারিত জানাও, এ কি খবর? ওএমআর শিট বিক্রি হয়ে গেছে কেজি দরে। একেবারে ওয়েন্দা 2014 সালের টেট, যার পরীক্ষাটা হয় 2015 সালে, 22 লক্ষ পরীক্ষার্থী টেটে বসেন। সেই 22 লক্ষ ওএমআর যা কেজি দরে বিক্রি হয়েছে এবং 3 কোম্পানির মাধ্যমে হাত বদল হয়ে তা পৌঁছে গেছে উড়িষ্যার বালেশ্বরে এবং সেখানকার একটি পেপার মিলে কেজি দরে 268 কুইন্টাল 20 কেজি এই ওএমআর শিট সেগুলি বিক্রি করা হয়েছে। যদিও আইনি ভাষায় সেগুলিকে হস্তান্তর বা সেগুলো ডিসপোজ আপ করা হয়েছে, রিসাইকেল বিন করা হয়েছে এমনটা বলা হচ্ছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই 268 কুইন্টাল যে ওএমআর, 22 লক্ষ ওএমআর, সেটা বিক্রি করা হয়েছে 2018 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 17ই মার্চ 2018, অর্থাৎ এই এক মাস সময়কালের মধ্যে। আর ঠিক তারপরে অর্থাৎ 2018 সালের মার্চ মাসের পরে দেখা যাচ্ছে 1-2 নয়, এরকম একাধিক প্যানেল প্রস্তুত করা হয়েছে, যে প্যানেল প্রস্তুতের দায়িত্বে ছিল এক্ষেত্রে বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশনের কোম্পানি এস বাসুরায়ন কোম্পানি। এবং এটাই প্রশ্ন উঠছে, ওএমআরসি নষ্ট করার জন্য অ্যাডহক কমিটি সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বোর্ডের। এটা হয়তো তাদের সিদ্ধান্ত ছিল, কিন্তু এই ওএমআরসি নষ্ট করার পরে কেন প্যানেল প্রস্তুত হলো, এই প্রশ্নটাই উঠছে। সেখানেই নিয়োগ প্রার্থী যারা মামলাকারী তারা বলছেন কার্যত 42,939 শূন্য পদের জন্য প্রয়োজনীয় 45,000-এর প্যানেল প্রস্তুতি করেনি পর্ষদ, এবং সেটা ঢাকবার জন্যই এই ধরনের একটা বন্দোবস্ত করা হয়েছিল, যেখানে আমাদের রাজ্যের 22 লক্ষ টেট পরীক্ষার্থীর ওএমআর কেজি দরে বিক্রি হয়ে 3 কোম্পানির মাধ্যমে হস্তান্তর হয়ে ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে পৌঁছে যায় এবং সেটা নষ্ট করা হয়েছে রিসাইকেল বিনের নামে, আইনি পরিভাষায়। সব মিলিয়ে এই অরিজিনাল ওএমআর শিট না পাওয়ার কারণে কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতির রহস্য ভেদ করতে এজেন্সিকে বেশ বেগ পেতে হচ্ছে। সেই জায়গায় ওয়ার্ক অর্ডার ছাড়া এস বাসুরায় কোম্পানি, বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন কিভাবে ওয়ার্ক অর্ডার ছাড়া উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের এই কোম্পানিকে তা ডিসপোজ আপ করা, নষ্ট করার উল্টোদিকে এটাই আবার বড় হাতিয়ার হবে কিনা এজেন্সির নিয়োগ দুর্নীতি তদন্তে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। চাকরি প্রার্থী আর আইনজীবী কি বলছেন দেখুন। আমাদের অনুমান এখনো পর্যন্ত 42,949 যে নোটিফাইড ভ্যাকান্সি এগেনস্টে রিক্রুটমেন্টটা হয়েছিল তার প্যানেল আজও তৈরি হয়নি। যদি প্যানেলটা তৈরি হতো তাহলে দিনের আলোকে আমাদের সবার সামনে সেটাও নিশ্চয়ই বোর্ড প্রডিউস করতো, আমরা দেখতে পেতাম যে আমরা কোন জায়গায় দুর্বলতার কারণে আজকে প্যানেলের মধ্যে নেই, আর যারা আছে তারা আমাদের থেকে কতটা এগিয়ে। নিশ্চয়ই অবৈধ নিয়োগ আছে, তা না হলে বোর্ডের এই ভয়টা কেন আছে যে তারা প্যানেলটা প্রডিউস করতে চাইছে না। এস বাসুরায় চৌধুরী একটা এফিডেভিট দিয়েছিল কোর্টে, সেখানে তারা বলেছে বিভিন্ন সময় তারা 11টা প্যানেল নাকি মানিক ভট্টাচার্যের অনুরোধ মতো তারা রেডি করে পাঠিয়েছিল, অ্যাডিশনাল প্যানেল নাম দিয়েছে। আবার উল্টো দিকে আরসি বাক্সি একটা এফিডেভিট ফাইল করেছিল যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে কোনো 5% অ্যাডিশনাল প্যানেল হয়নি। এই নিয়োগগুলো কতটা ঠিক কতটা বেঠিক আগামী দিনের সামনে আসবে। তবে সূত্র থেকে একটা খবরও আমরা জানতে পারছি, ওএমআর শিট অন্তত বোর্ডের রেকর্ড সেন্ট্রাল গভর্নমেন্টের হলে ওরা 12 বছর রাখে, আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে 8 থেকে 10 বছর মতো তারা রেকর্ডগুলো প্রিজার্ভ করে। কিন্তু কি এমন তৎপরতা হলো যে 2017 সালেই ওএমআর শিটগুলো নাকি পুড়িয়ে দেওয়া হলো উড়িষ্যার কোনো এক জায়গায়। কি ঢাকা দেওয়ার চেষ্টা করা হলো, অথবা বোর্ড এখনো বা কি ঢাকা দেওয়ার চেষ্টা করছে, এই জন্যই বোর্ড বারবার লোকানোর চেষ্টা করছে যাতে প্যানেল না সামনে না আসে। আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আগেই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরা ঐক্যের বার্তা দিয়েছিলেন, এবং তারপরে সুব্রত বক্সী রাজ্য তৃণমূল সভাপতি তিনিও ঐক্যের বার্তা দিলেন, এবং এই যে মাঝে মধ্যে যে খবর করা হচ্ছে সেগুলো তিনি অপপ্রচার বললেন, যে ধারণা তৈরি করা হচ্ছে সেগুলোকে অপপ্রচার বলে দাবি করলেন। দেখুন। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে,
এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে। আপনারা চেষ্টা চালিয়ে যান তবে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে। আর তৃণমূলের মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার দাবি বাক্যে কিছু আপত্তি আছে, সুব্রত বক্সির বাক্যে, কিন্তু তিনি ঐক্যের বার্তা দিলেন। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। বড় দল, বড় সংসার, ঠোকাঠুকি লেগে থাকে, ইলেকশন সব এক কাট্টা হয়ে লড়বে। আর ঐক্যের বার্তা ফিরহাদ হাকিমেরও। আমরা আলোচনা করি বলে ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। এই যুবকরাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর আমাদের মতন বুড়োরাও 65 বছরে বলে মমতা দিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে। কিছুক্ষণ আগে নিয়োগ দুর্নীতিতে বড়সড় চাঞ্চল্যকর তথ্যের খবর দিচ্ছিলাম। সেই নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, বিধায়ক বেশ কয়েকজন তারা জেলে। এই বলতে গিয়ে আজকে স্বীকারোক্তি ফিরহাদ হাকিমের প্রতিষ্ঠা দিবসে যে তৃণমূলের কিছু লোক দুর্নীতি করেছে, কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত নয়। আমরা তৃণমূল কংগ্রেস একটা সমস্যা। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। বিজেপির শিবিরের খবর এবার। বিজেপির অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বলে গিয়েছিলেন? তিনি 35 টার্গেট দিয়ে গিয়েছিলেন এ রাজ্যে বিজেপিকে লোকসভা নির্বাচনে, কিন্তু টার্গেট কি 25? দিলীপ ঘোষের কথাতে একরকম বক্তব্য, অমিত শাহের কথা একরকম বক্তব্য। এই নিয়ে চলছে একটা জলঘোলা, তার মধ্যে তৃণমূলের কটাক্ষ। मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেদিকে তাকিয়ে আছি আমরা। 19-এ বিজেপি জিতেছিল 18 আসনে। এবার টার্গেট কি? অনেক দিন আগেই ঠিক করে দিয়ে গিয়েছেন অমিত শাহ, তারপরেও বিজেপির টার্গেট নিয়ে শুরু হয়েছে জলঘোলা। সৌজন্যে দিলীপ ঘোষ। নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেদিকে তাকিয়ে আছি আমরা। আর আমাদের কর্মীরাও সেদিকে তাকিয়ে লড়াই করছেন। গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি। 24-এ লোকসভা ভোট, 23-এর শুরুর দিকেই বঙ্গ বিজেপিকে 35 আসনের টার্গেট বেঁধে দেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। 23-এর শেষেও অমিত শাহের কথায় 35 আসন জয়ের স্বপ্ন। मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। एक बार 35 कमल भेज दो, मोदी जी का गारंटी है सोनार बांग्ला बनकर रहेगा, सोनार बांग्ला बनकर। শাহী টার্গেট, সেই সুরে বারবার সরব হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। চার্জড আপ এখন আমাদের কর্মীরা, উৎসাহিত। আগামী দিনে শুধু রাস্তায় গেরুয়া ঝড় দেখবেন। মাননীয় গৃহমন্ত্রী যে 35টি আসন আমাদের সামনে বেঁধে দিয়ে গেছেন, আমরা চোখে সেটাকেই টার্গেট রাখছি, পাখির চোখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 24 সালে লোকসভা ভোট, এবারে টার্গেট 35, 18টা 36 হবে। পশ্চিমবাংলায় সরকারের পরিবর্তন হবে। এসবের মাঝে দিলীপ ঘোষের গলায় অন্য সুর। সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি, 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন। আমরা পাখির চোখ করে এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। অমিত শাহ যতই 35 আসনের টার্গেট বেঁধে দিন, দিলীপ ঘোষের গলায় 25-এর কথা।
নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেই দিকে তাকিয়ে আছি আমরা, আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন। তো গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি, নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে। অমিত শাহ 35, দিলীপ ঘোষ 25, আরেকজন গেলে দেখবেন 15, 5, এইভাবে বিজেপির আনুমানিকগুলো কমতে কমতে আসল রেজাল্ট বেরোলে দেখবেন 3-এর কমে আছে। বাংলায় 42টি লোকসভা আসন, 2019 লোকসভা ভোটে বিজেপি পায় 18টি আসন। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে বিজেপি 10টি লোকসভা আসনে এগিয়ে। 24-এ কি হবে সেই উত্তর পেতে এখনো অনেক দেরি, তবে বিজেপির টার্গেট নিয়ে শুরু হয়ে গেছে জলঘোলা। নিউজ 18 বাংলা। এবার জেলার বিভিন্ন সমস্যা এবং গাফিলতি দেখাবো। দেখুন চন্দ্রকোনার একটা খবর। ডাইনি অপবাদে কিছু মোড়ল একটা আদিবাসী পরিবারকে একঘরে করে রেখেছে। মোড়লদের এত ক্ষমতা, পুলিশ কিছু করছে না, কারণ বলছি 2 বছর ধরে একঘরে ওই পরিবার। এবং শুধু তাই নয়, এখন পঞ্চায়েত সমিতি বলছে দেখব, নিশ্চয়ই সমাধান হবে। আরে এত বছর ধরে কি করছিলেন আপনারা? গাবজাল দিচ্ছিলেন। দেখুন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার নীলগঞ্জ, এই গ্রামেই সামাজিক বয়কটের শিকার এক আদিবাসী মহিলা, কারণ তিনি নাকি ডাইনি। অভিযোগ, ডাইনি অপবাদ দিয়ে মহিলার পরিবারকে বয়কট করেন গ্রামবাসীরা। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা বন্ধ, রাস্তাঘাটে বেরোলেই কটূক্তি, বাড়িতেও ভাঙচুর চালানো হয়। গ্রামের লোকও বলছে ডান, নিজেদের লোকও বলছে ডান, ডান বলে ঘোষণা। দুয়ার সব ভেঙে দিচ্ছে, ডুমগুলো ভেঙে দিচ্ছে, হ্যাঁ ভেঙেও দিচ্ছে। স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার, হঠাৎ করে কেন ডাইনি অপবাদ? মহিলার বক্তব্য, 3 বছর আগে গ্রামে কয়েকজনের মৃত্যু হয়, তারপর থেকেই ডাইনি অপবাদ। অভিযোগ, 2 বছর ধরে মহিলা একঘরে, তার অসুস্থ স্বামী থাকেন এক আত্মীয়র বাড়িতে, 2 ছেলে মেয়েও আত্মীয়র বাড়িতে থেকেই লেখাপড়া করছে। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষমেশ ঠিক হয় সালিশি সভা বসবে। সেই সালিশি সভায় মীমাংসার জন্য মহিলার থেকে 50,000 টাকা দাবি করেন মোড়লরা। সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই মহিলার, তাই মীমাংসাও হয়নি। 2 বছর ধরে সামাজিক বয়কট চলছে। গ্রামের মুখ্যমন্ত্রীকে ডাকছি, না বলছে তোমার 50,000 টাকা না দিলে কোনো ফাইসলায় আমরা বসবো না। আমার 50,000 টাকাও নেই, আর গ্রামের সঙ্গে মিশতেও পারিনি। হ্যাঁ থানায় জানিয়েছি, থানাও গেলাম, থানাও কিছু হলো নি, মীমাংসা করলো নি। তাহলে কিভাবে সমস্যার সমাধানটা হবে? ওকে ডাকতে হবে দেশকে। এর সমাধানটা কিভাবে হবে তাহলে? আমি মুখে 2 বছর ধরে একটা পরিবার একঘরে, অথচ পঞ্চায়েত সমিতির সভাপতি নাকি কিছুই জানেন না। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে 2 দিনের ভিতরে আমি সমস্যাটাকে সমাধান করব। এবং যদি এটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে, কীভাবে ওনাদের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব এবং আমার নিজের পক্ষ থেকে প্রশাসনকেও জানাবো। আমরা আগামী দিনে ওই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা মিটিয়ে দেওয়া হবে এবং এই বিষয়ের উপরে আমরা প্রচারও করছি, যাতে ডাইনি বিষয় কিছু হয় বা এই বিষয়গুলো কুসংস্কার আমরা প্রচারও করছি। প্রশাসন এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কি প্রচার চালায়, আর মহিলাই বা এই অন্ধবিশ্বাসের হাত থেকে কি করে রক্ষা পায়? সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, চন্দ্রকোনা। এই যে এই চেয়ারে যারা বসেন, তাদের কি মোটামুটিভাবে একটু হলেও সরকারি আধিকারিক আরো বিভিন্ন, শুধু এর ঘাড়ে দায় চাপানো, ওর ঘাড়ও দায় চাপানো, কিছুই জানি না এই বলা ছাড়া আর কোনো কাজ নেই? জানেন কি, স্বাধীনতার পরে এখনো পর্যন্ত বর্ধমানের বিধানপল্লী একটা গ্রাম, না গ্রাম নয়, ওটাকে নেই গ্রাম বলে। স্বাধীনতার পরে পাকা রাস্তা হয়নি, পাকা সেতু হয়নি, কিচ্ছু হয়নি। প্রশাসনকে জানিয়েও, যারা এই চেয়ারে বসেন তাদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি। দেখুন। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধানপল্লী, এ যেন এক নেই গ্রাম। পাকা রাস্তা, পাকা সেতু, স্বাস্থ্যকেন্দ্র কিছুই নেই। পাকা বাড়ির সংখ্যা হাতে গোনা। স্বাধীনতার পর থেকে বিধানপল্লীর ভাগ্যে কিছুই জোটেনি।
না জুটেছে রাস্তা, না জুটেছে সেতু। বিধানপল্লীর 3 দিকে সিপাই নদী আর একদিকে চাষের জমি। নদী পেরিয়ে গ্রামে ঢুকতে হয়, কিন্তু গ্রামে ঢোকার পাকা রাস্তা নেই। কাঠের সেতুও বন্যায় ভেসে গিয়েছে। এখন যাতায়াতের ভরসা নড়বড়ের সাঁকো। ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করতে হয় বিধানপল্লীর বাসিন্দাদের। গ্রামবাসীদের দুর্ভোগের এক শেষ। অভিযোগ, এই দুর্দশার জেরে গ্রামের ছেলে মেয়েদের বিয়েও ভেঙে যায়। তো আমরা খুব কষ্ট, আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই, কিভাবে আমরা থাকি? বর্ষার সময় আমাদের ছেলেপেলে স্কুলে যেতে পারে না, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না। সম্বন্ধ আসে, জায়গা দিকে পছন্দ হয় না, বলছে রাস্তা নাই, ঘাট নেই, এখানে কে সম্বন্ধ করবে? বিধানপল্লীর বাসিন্দাদের বেশিরভাগই কৃষক। অভিযোগ, নড়বড়ে সাঁকো পেরিয়ে ফসল নিয়ে বাজারে যাওয়া যায় না। প্রায় 10 কিলোমিটার ঘুরতে হয়, এতে খরচ অনেক বাড়ে। এই দেখুন, আমরা চাষ করি, চাষ করে এই যে ফসলগুলো বাড়িতে তুলতে পারছে, সেই 10 কিলোমিটার রাস্তা ঘুরে তারপর আমাদের ফসলটা বাড়িতে আসে। কোনো দিন জল কাদা হয়ে গেলে মিউনিসিপালিটিটা বেশি লাগে, তখন গাড়িও আসছে, ব্রিজ নাই, খুব অসুবিধা আমরা বসবাস করি বা চাষবাস করছি। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর আগে গ্রামের ভেতরে ঢালাই রাস্তা তৈরি করে পঞ্চায়েত সমিতি। সেই রাস্তাও এখন বেহাল। গ্রামে ঢুকতে ভরসা মাটির রাস্তা। বর্ষায় দুর্ভোগের এক শেষ। ভোটের আগে নেতারা পাকা রাস্তা সেতুর আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। বর্ষার সময় এতটা কাদা হয়, জল হয়ে যায়, ছেলে মেয়ে পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। অসুস্থ হলে যার ভাগ্য হয় সে বাঁচে, আর যে ভাগ্য না হয় সে রাস্তা থেকে মরে যায়। নেতাদের কিছু বললে, নেতারা যখন ভোট হয় তখন বললে আমরা এ করে দেবো, সে করে দেবো, ভোট হয়ে গেলে তখন তোমাদের কেউ চিনে না। তো বর্তমানে যেটা বিধানপল্লী থেকে পাকা রাস্তা আসার রাস্তা, সেটা আমরা পথশ্রীর মাধ্যমে, তার জন্য আমাদের বিধায়ক সাহেব সচেষ্ট আছেন, আমরাও সচেষ্ট আছি। আমরা চেষ্টা করছি যাতে স্থায়ীভাবে সমাধান কিছু করা যায়। তার জন্য আমাদের বিধায়ক সাহেবকে বলেছি, আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা আগামী দিনে অর্থ এবং পূর্ত সিদ্ধান্ত নিয়ে যাতে বিধানপল্লীর মানুষের স্থায়ী সমস্যার সমাধান হয় তার চেষ্টা করব। আবারও আশ্বাস। গ্রামবাসীদের প্রশ্ন, অনেক দিন ধরেই তো আশ্বাস দেওয়া হচ্ছে, কাজ হবে কবে? কবে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে? পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এই যে একজন মহিলা বলছিলেন না, এটাই উঠে এলো, ভোট এলে কাজী, ভোট পুড়লে পাজি। এ দেখুন, ইন্দাসের একটা রাস্তা দেখাবো, 5 কিলোমিটার রাস্তা। সেখানে বিধায়ক বিজেপির, সাংসদ সৌমিত্র খাঁ। বলবেন হয়তো আমার দেখার কথা নাকি। আরে দাদা, আপনার আমার সবার দেখার কথা, সরকারি আধিকারিকদের দেখার কথা, জনপ্রতিনিধিদের দেখার কথা। 2 বছরে মাত্র শেষ হয়ে গেল, বেহাল হয়ে গেল রাস্তা। অবশ্য আমরা অবাক হই না, আমরা তো দেখি 24 ঘন্টার মধ্যেই পিচ উঠে যায় রাস্তার। দেখুন, রাস্তা জুড়ে খানাখন্দ, গর্ত, কোথাও আবার পিচ উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। বছরের বেশিরভাগ সময় রাস্তায় জল জমে থাকে বলে অভিযোগ এই বেহাল রাস্তা বাঁকুড়ার ইন্দাসের। এখানকার রেলগেট থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল। স্থানীয়দের দাবি, 2 বছর আগে এই রাস্তা সারানো হয়, এর মধ্যে রাস্তার পিচ উঠে গিয়েছে। যা হয়ে আছে আমাদের রাস্তাটা যে যাচ্ছে তাই হয়ে গেছে, বেশি দিন গেল না। যেটা রিপাইন হলো এটা 2 বছর গেল না, 5 বছরের 2 বছরে গেল না। আমাদের যাওয়া আসার খুব কষ্ট হচ্ছে, স্টেশন থেকে নিয়ে একদম চেকপোস্ট পর্যন্ত। আমাদের কোনো রুগী টুগি মানে অ্যাম্বুলেন্স রুগী টুগি কিছু হয়ে গেলে এত গর্ত যে আমরা কোনো রুগীলে হসপিটালে নিয়ে যাবো অ্যাম্বুলেন্স করে, সেটা পর্যন্ত করে নিয়ে যেতে পারি না। আমাদের রাস্তাটা খুব দ্রুত কাজ হয়ে গেলে খুব ভালো হয়, আমরা খুব উপকৃত হয়। আমরা মেরামতের 2 বছরে এই রাস্তা খারাপ, কেন এমন হলো যুক্তি দিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি। রাস্তাটি হওয়ার পর ওখানে মাটির কিছু ডিস্টার্ব আছে, তার জন্য রাস্তাটি প্রায় আপ ডাউনের মতো। এখন রাস্তাটিকে নিয়ে বিভিন্নভাবে দরবার করা হয়েছে। সভাধিপতি ম্যাডামকেও আমি এটা ব্যক্তিগতভাবে জানিয়েছি যে যাতে এই রাস্তাটি মেরামত করা হয়। হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ওই রাস্তাটিও কমপ্লিট করা হবে, কিছুদিনের মধ্যেই। সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো জেলা পরিষদের নজরে গেছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ওখানে বিজেপি বিধায়ক আছেন, বিজেপি সাংসদ আছেন, তারা শুধু কি মিথ্যা ভুল বুঝিয়ে মানুষের ভোট নেওয়াটাই তাদের কাজ? একটা রাস্তা করার ক্ষমতাও কি তাদের নেই? আমার তো মনে হয় তাহলে তাদের ইস্তফা দেওয়া উচিত। বিধায়ক বা সাংসদকে কাজ করতে দেন না, প্রথম নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত দীর্ঘদিন ধরে ওনাদের, তাহলে রাস্তা করার দায়িত্বটা তাদের। তো তারা কি করে এইসব কথা বলেন? আগে আমার কথা হচ্ছে যারা দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব পালন করুন, তারপরে ভারতীয় জনতা পার্টির দিকে চোখ আঙুল তুলবেন।
কবে এই রাস্তা মেরামত হবে, কবে স্বাভাবিকভাবে এলাকার হাজার হাজার মানুষ তাদের গন্তব্যে পৌঁছতে পারবে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। ইন্দাস থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। সাধারণ মানুষ শুধু তাকিয়েই থাকে কবে হবে রাস্তা, কবে হবে ঘর। আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নাকে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আরামে ঘুমন, শীতকাল না। দেখুন একটা ছবি দেখাই, গরিবের ছেলে মেয়েদের স্কুল, তাদের মিড ডে মিল খেতে যায় বাঁকুড়ায়। চারটে আইসিডিএস হয়েছিল, সেই চারটের মধ্যে একটা হুড়ুমুড়িয়ে ভেঙে পড়েছে রাতে। হতে পারত দিনের বেলা, হতে পারত প্রাণহানি। আর তিনটের অবস্থা দেখবেন, আরও তিনটে বেঁচে আছে এখনো। সেই তিনটের অবস্থা দেখুন, দেওয়ালে ফাটল, ছাদে চাঙড় ভেঙে পড়েছে, পলেস্তারা খসে পড়েছে। এখানে কোনো মা বাবা গরিব হতে পারে, রিস্ক নিয়ে পাঠাবেন? দেখুন গত মঙ্গলবার রাত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এ ছবি বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামের। 2019-এ তৈরি হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রথম থেকেই নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে, ফলে তৈরি হলেও চালু হয়নি। সেটাই ভেঙে পড়ে গত সপ্তাহে। 2019-এই তালডাংরা ব্লকে তৈরি হয় আরও 3টে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আমডাংরা, ঘোলা, শালদহে অঙ্গনওয়াড়ি নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। এখন এই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনোটায় দেওয়াল থেকে খসে পড়েছে প্লাস্টার, দেওয়ালে দেওয়ালে তৈরি হয়েছে ফাটল, অঙ্গনওয়াড়ির ছাদেও ফাটল। আশঙ্কা ময়রা গ্রামের মতো এখানেও হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ভয় তো করে, ছেলেপুলে পাঠিয়ে দিয়ে আর কি ঘরে থাকতে পারে কি, ফেটে গেছে। কোনোদিন যায় না, ওই জন্যই তো ইট বালি ভালো দেয়নি, আর সিমেন্টও ভালো দেয়নি। আমার স্কুলটা এমন ভাবে করে দিয়েছে, মানে এখনই সে ভেঙে পড়ে যাচ্ছে, পুরো ছাদ তো নেমেই যাচ্ছে, দেয়ালগুলো সব ছেড়ে ছেড়ে পড়ছে। ওই অবস্থাতে আমাকে বলছিল চাবি খাড়ি লিয়ার জন্য, আমি লিই নেই। যদি আজ লিয়ে নিতাম তাহলে আমারও ওইরকম অবস্থা হতো। ওই যে ময়রাতে যে স্কুলটা এরকম ভেঙে পড়েছে, ওইরকম তো আমার ঘরটাও তো ভেঙে পড়বে 2 দিন পরে। 100 দিনের কাজের টাকায় তৈরি হয়েছে এই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 4 বছরেই সেগুলি বেহাল। এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। এটা তৃণমূল আমলে নতুন কিছু নয়, এটা কাটমানির ব্যাপার। যদি কোনো কন্ট্রাক্টরকে 20% কাটমানি, পঞ্চায়েত প্রধানকে এবং কোনো রাজনৈতিক দলকে 10%, মোট টোটাল যদি কাজের 30% কাটমানি দিতে হয়, সেখানে উন্নয়ন এরকমই হবে। আমরা ঘোলা আইসিডিএসের ঠিকাদারের সিকিউরিটি এবং পেমেন্ট আটকে রাখা হয়েছে, মানে কি এই নিম্নমানের কাজ করার জন্য। আমাদের পাশের গ্রাম পঞ্চায়েত সাতমৌলিতে একটা ভেঙে পড়েছে, সেই জন্য আমরা সচেতন আছি এবং আইনগত ব্যবস্থা বিডিও ম্যাডাম যা নিবে সেই অনুসারেই চলবে, আইনের গতি চলবে। লক্ষ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একটা ভেঙে পড়েছে গত সপ্তাহে, বাকি 3টেও ভেঙে পড়ার মুখে। নির্মাণের মাত্র 4 বছরের মধ্যে এমন অবস্থা কেন? টাকাগুলো কোথায় গেল, কার পকেটে গেল? এই প্রশ্ন তুলছেন অনেকে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এর আগে শহরের বিভিন্ন বড় বড় হাসপাতালে দেখিয়েছি কল আছে, জল নেই, নোংরায় ভর্তি। এবার দেখুন ক্যানিং হাসপাতাল, ক্যানিং মহকুমা হাসপাতালেও কল আছে, জল নেই। বাইরে থেকে, ওইখানে অতি দরিদ্র মানুষজন যান, তাদেরকে বাইরে থেকে জল কিনে খেতে হয়। আর আবর্জনা ভ্যাট কিনা বোঝা দায়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন বাসন্তীর বিধায়ক, তার দিকে অভিযোগের আঙুল তুললেন এই অঞ্চলের ক্যানিং পশ্চিমের বিধায়ক। তিনি বললেন অনেকটা আমার স্টাইলে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ঘুমোচ্ছিলেন নাকি? দেখুন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। সরকারি এই হাসপাতালেই জলের সমস্যা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, মেডিকেল ওয়েস্ট। 2021 সালের 29শে ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালে চালু হয় মাতৃমা বিভাগ। এরপর থেকেই এই হাসপাতালে রোগীর চাপ বাড়ে। ক্যানিং মহকুমার 4টে ব্লকের বাসিন্দাদের বড় ভরসা এই হাসপাতাল। পাশের জেলা উত্তর 24 পরগনা থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা করান। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালের কলেই জল পড়ে না। কয়েকটা কলে সরু সুতোর মতো জল পড়লেও সে জায়গাটা আবর্জনায় ভরা, তাই জল খাওয়া যায় না। টিউবওয়েলও অকেজো, বাধ্য হয়েই পকেটে টাকা খরচ করে জল কিনে খেতে হয়। সরকারি হাসপাতালে জলের সমস্যা, এছাড়াও
জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ, এতে দুর্গন্ধে টেকা দেয়। এই জলের ড্রাম নিয়ে কোথায় যাচ্ছেন? কেন ওখানে জল নেই? জল কি কিনে আনতে? কেনা জলের উপরই ভরসা। হাসপাতালে জলের সংকট, জঞ্জালের স্তূপ, এ নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। যে রোগী কল্যাণ সমিতি কি ঘুমাচ্ছে? হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন, হাসপাতালের সমস্ত ব্যাপার দেখভাল করার কথা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। তাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কোথা থাকে আর রোগী কল্যাণ সমিতির কমিটির মেম্বাররা কোথা থাকে? ক্যানিং মহকুমা হাসপাতালের বিষয়টি আমার নজরে এসেছে। ক্যানিং মহকুমা হাসপাতালের পানীয় জলের সমস্যার বিষয়ে সমাধানের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কিন্তু কবে হাসপাতালে মিলবে জল, কবে পরিষ্কার হবে আবর্জনা, সেই অপেক্ষায় রোগীর পরিজনরা। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। অনেক সমস্যা দেখালাম, অনেক অবৈধ কাজ দেখালাম। আমার বাংলার আজকে নতুন বছরের প্রথম দিনে একটু হইহুল্লোড় তো দেখাতেই হবে। প্রথমে দুর্গাপুরে চলে যাই। 31 পরে আজকেও 1 জানুয়ারি সন্ধ্যেতে নতুন বছরের প্রথম দিনে একেবারে হইহুল্লোড়। দুর্গাপুরের সিটি সেন্টারে দেখুন, নাচ গান ফুর্তি সব চলছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কালকের থেকে আজকে কি আরো বেশি জাঁকজমক, আরো বেশি হইহুল্লোড়? একেবারে অয়ন্দা বলা যেতেই পারে যে দুর্গাপুরের এই যে পার্কের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু বর্ষবরণে কিন্তু মানুষ একেবারেই আনন্দে মেতে উঠেছে। কারণ শীতের রাত যত বাড়ছে, এখানে কিন্তু মানুষের উৎসাহ ততটাই বাড়ছে। কারণ এখানে কিন্তু একেবারে ডিজের তালে নাচ গানে একেবারেই হই হুল্লোড়, একেবারে বলা যেতে পারে জমজমাট। একেবারেই আজকের এই যে তারা এই যে বছরের প্রথম দিন, তারা প্রত্যেকেই কিন্তু আজকের দিনটিকে তারা সেলিব্রেট করছে এবং উৎসাহ কিন্তু মানুষের বাড়ছে, এমনটা বলা যেতে পারে। একেবারে চকচকে দুর্গাপুরের সিটি সেন্টারের জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে। আর এই অফিসে আসার সময় আজকে দেখলাম কলকাতার রাস্তায় না অনেক ফাঁকা। আজকে কিন্তু ছুটি নয়, কিন্তু এই শনি রবি সোম মোটামুটি একটা 3 দিনের ছুটিতে কোথাও কাছাকাছি টাকি দীঘার ছবি দেখবো। এবার দীঘার ছবি দেখবো, পঙ্কজের সঙ্গে কথা যাবো। এই যে দীঘার ছবি দেখুন, সন্ধ্যেবেলাতে একবারে পর্যটকদের ঢল দীঘাতে। আজকেও বাইরে থেকে পর্যটক এসেছেন। হোটেল কি পুরো ফুল বুকড পঙ্কজ? হ্যাঁ অয়ন্দা, একেবারে কিন্তু হোটেল পুরো ফুল বুক, যেখানে কিন্তু পর্যটকের ঢল। যেখানে 31 ডিসেম্বরের পরে কিন্তু 1 জানুয়ারি আছে, আজকে কিন্তু সকাল থেকে উপচে পড়া ভিড়। গতকালকে তুলনায় থেকে কিন্তু আজকে আরও উপচে পড়া ভিড় রয়েছে, যেখানে পুরো পর্যটক ওল্ড দীঘা, নিউ দীঘা এবং তাজপুর মন্দারমণি জুড়ে যথেষ্টই রয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা গেট, তুমি দেখতেই পাচ্ছ যে পুরো পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, ঠিক করছে পর্যটক। সকাল থেকে পর্যটক যেখানে স্নানে মেতেছিল এবং সূর্য উদয়ও দেখেছিল 2024-এর যে নতুন সূর্য উদয়, সেখানে সূর্য উদয় দেখার পাশাপাশি স্নানেও মেতেছিল। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো কাটুক সবার। যেটা আমরা দেখালাম আরো দেখাবো। তবে এই মুহূর্তে আমার বাংলা শেষ করছি।